সবাই ভেতরে গেল। বিক্রম গেল, পুষ্পার বাবা গেল, আর সবাই গিয়ে দেখলো পুষ্পা 9 মাসের গর্ভবতী। বিক্রম দেখে হতবাক হয়ে যায়। পুষ্পার বাবা আশ্চর্য হয়ে যায়। এটা 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 কি হলো পুষ্পা? এসব এসব কি করে হলো, কখন হলো? বাবা, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। কারিশমা বিক্রমকে নিয়ে বাইরে আসে। বিক্রম বাবু, আমার দিদির হয়ে আমি ক্ষমা চাইছি। আমার কোনো পরিবার নেই। আমার পরিবার শুধু রাজা এবং রাজ্যের মন্ত্রী। রাজার জামাইবাবুর মৃত্যু হয়েছে, তার কারণে সবাই ওখানে। ওরা যদি এখানে আসতো তাহলে আমার কি হতো, কি ভাবতো আমার ব্যাপারে ওরা। এবার আমি ফিরে গিয়ে ওখানে আমার মুখ কি করে দেখাবো? আপনার সম্মান রক্ষা করার এখন একটাই রাস্তা, আমাকে বিয়ে করে নিন। বিক্রম কারিশমাকে দেখে, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক বলেছ। এটাই পুষ্পার শাস্তি হবে। আমি ওর মুখ দেখলাম, তারপরে ওকে ভালোবাসলাম, ওকে মন থেকে ভালোবাসলাম। আর ও কি করলো? আমার ভালোবাসার কদর না করে ও এটা কি করলো? তাহলে ওর সাথেও এটাই হওয়া উচিত। হ্যাঁ। ওদের বাবার হুঁশ ফিরে আসে তখন। ঘরে বিক্রম ছিল না, কারিশমাও ছিল না। বিক্রম, আরে কোথায় গেলি রে ছোট? বিক্রম! উনি বাইরে আসে, খুঁজতে থাকে, আর তখনই উনি দেখেন দূরে মণ্ডপে বিক্রম আর কারিশমা একসাথে দাঁড়িয়ে। মাথায় সিঁদুর ভর্তি ছিল, ওদের বিয়ে হয়ে গেছিল। বিক্রম কিচ্ছু না বলে ঘোড়ায় করে কারিশমাকে নিয়ে চলে যায়। ওর বাবা দাঁড়িয়ে দেখতে থাকে। ওনার বুক ধড়পড় করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর তারপর মেঝেতে পড়ে যায়। পুষ্পা শব্দ শোনে, টলমলে পায়ে বাইরে আসে আর থেমে যায়। বাবা মেঝেতে পড়েছিল, চোখ দুটো খোলা, অসাড়। বাবা, বাবা, বাবা ওঠো। বাবা, এটা কি হলো তোমার? বাবা। কোনো উত্তর আসে না। পুষ্পার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল। ওর সেই সব দিনের কথা মনে পড়ে, আর আজ তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তুমি বলেছিলে কখনো ছেড়ে যাবে না, তুমি বলেছিলে বাবা। পুষ্পা চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু কেউ ছিল না, কেউ না। আরে চুপ কর, কান্নাকাটি করিস না। তা নয়তো কি, তোর কারণেই তো সবকিছু হলো। তুই যদি গর্ভবতী না হতিস তাহলে এই সমস্ত কিছু হতো না। ছু, এই মেরেছে নিজের বাপ মাকে, এই মেরেছে। তা নয়তো কি? না, আমি কিচ্ছু করিনি, আমি জানি না কি করে হয়েছে এসব। চুপ কর, কোনো বাহানা করিস না। সবই দেখেছি আমরা। তোর যে চাল চলন সেটা সাধারণ কোনো মেয়ের মতো নয়। অলক্ষী কোথাকার, জানি না কোথা থেকে মুখ কালো করে এসেছে কুলোটা নারী। সবই তো চোখের সামনে দেখতে পাচ্ছি। তা নয়তো কি, আমাদের আপন ভাই যখন, তখন এর অন্তিম সংস্কার আমরাই করব। চলো ভাই, চলো। পুষ্পার মনে আশার আলো জাগে। আর শুনে নে পুষ্পা, আজ থেকে সমাজ তোকে তোকে ধিক্কার জানায়। পুষ্পা কেঁপে ওঠে। কেউ তোকে কাজ দেবে না, কেউ তোর সাথে কথা বলবে না। আরে অলক্ষণে কোথাকার, তুই যদি মরেও যাস তাহলে কেউ আসবে না। হ্যাঁ, তা নয় তো কি, আমরাও দেখি তুই কি করে নিজের জীবনটা কাটাস। চলো। গ্রামবাসীরা বাবার অন্তিম সংস্কার করে। পুষ্পা ওখানেই বসে থাকে, একদম একা। মণ্ডপ এখনো সুসজ্জিত ছিল, ফুল এখনো লাগানো ছিল, কিন্তু আনন্দ চলে গিয়েছিল। সবকিছু শেষ হয়ে গিয়েছিল। যে হাঁসকে ও এত ভালোবেসেছিল, প্রাণ বাঁচিয়েছিল, সেই ওর সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করলো। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। সমাজ পুষ্পাকে তিরস্কার করে। কেউ ওর সাথে কথা বলে না, কেউ কোনো কাজ দেয় না। পুষ্পা ওর বাবার রেখে যাওয়া টাকা দিয়ে পাশের গ্রাম থেকে রেশন নিয়ে আসতো। কোনো মতে নিজের জীবন কাটাচ্ছিল, কিন্তু দেখতে দেখতে সেই টাকাও শেষ হতে থাকে। এখন ওর মেয়ে 5 বছরের হয়ে গিয়েছিল, নিরীহ, সব সময় চুপ থাকে। এখন কি করব, কিচ্ছু অবশিষ্ট নেই। নিজের বোন করিশ্মার কাছে চেয়ে দেখো। না, ও কখনো সাহায্য করবে না।
ওহো, ওর কাছে একবার যাও আর বলো হাঁস বলেছে সাহায্য করার জন্য। কি? আচ্ছা ঠিক আছে। অন্যদিকে রাজমহলে করিশ্মা মহারানীর কাছে বসেছিল। এখনো মন্ত্রী বিক্রমের স্ত্রী, ধন সম্পদের কোনো কমতি নেই ওর। করিশ্মা, আমাদের ওই ময়দানে না একটা বড় মেলা বসবে। হ্যাঁ রানীমা। তুমিও সেখানে তোমার দোকান লাগিও। যে জিতবে সে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবে। হ্যাঁ রানীমা, কিন্তু ওই ময়দান তো 10 ক্রোশ দূরে। আরে করিশ্মা, তুমি তো মন্ত্রী বিক্রমের স্ত্রী, তোমার জন্য আমি শাহী রথ পাঠিয়ে দেব, তাতে করে চলে যেও। আপনাকে অসংখ্য ধন্যবাদ রানীমা। হ্যাঁ, আর শোনো, নিজের সাথে এক সহায়ক নিয়ে যেও। ওখানে তোমাকে রান্না করতেও হবে আর পরিবেশনও করতে হবে, একা পারবে না। যেমনটা আপনি বলবেন রানীমা। ঠিক আছে। করিশ্মা হাসে। 100 স্বর্ণমুদ্রা। লোভে করিশ্মার চোখ চিকচিক করছিল। করিশ্মা মহল থেকে ওর বাড়ি ফিরছিল। বাড়ির বাইরে পুষ্পা দাঁড়িয়েছিল। তুই তুই এখানে কি করছিস? বোন করিশ্মা, একটু সাহায্য কর, কোনো কাজ নেই আমার, খাওয়ার কিচ্ছু নেই। যা এখান থেকে, আমার কাছে আর কখনো আসবি না। করিশ্মা, হাঁস বলেছিল তোর কাছে সাহায্য চাইতে। করিশ্মা থেমে যায়। রানীর বলা কথা মনে পড়ে ওর। রানীমা বলেছিলেন একটা সহায়ক নিয়ে যেতে, সাথে কাজ করতে সাহায্য করবে। আর হাঁস তো আমার সাহায্যই করে সব সময়। ওর চক্রান্তের জন্যই তো বিক্রম আমার হলো। করিশ্মা ঘোরে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে এখানে চলে আসবি। ধন্যবাদ করিশ্মা, ধন্যবাদ। বেশি ওরা দরকার নেই, ভালো করে কাজ করবি। করিশ্মা চলে যায়। পুষ্পা ওখানেই দাঁড়িয়ে থাকে। চোখে জল ছিল, কিন্তু একটু শান্তিও ছিল। পরের দিন পুষ্পা চলে আসে যেখানে করিশ্মা আসতে বলেছিল। তখনই একটা রথ আসে, শাহী রথ। সেখানে দুজনের বসার জায়গা ছিল। করিশ্মা রথে বসে পড়ে। পুষ্পা রথে বসতেই যাচ্ছিল। এই, এতে বসার সাহসও করবি না। পুষ্পা থেমে যায়। তুই হেঁটে আসবি, পিছনে পিছনে। করিশ্মা, 10 ক্রোশ পথ। তো আমার কি? চল এখন, দেরি হয়ে যাচ্ছে। রথ চলতে শুরু করে। করিশ্মা আরাম করে রথের ভেতর শুয়ে পড়ে গদির ওপরে। পুষ্পা পিছনে পিছনে চলছিল। ক্লান্ত হয়ে গিয়েছিল 10 ক্রোশ পথ পায়ে হেঁটে। করিশ্মা আর বোনের জন্য একটুও চিন্তিত ছিল না। রথ চলতে থাকে। দেখতে দেখতে 7 ক্রোশ পথ পেরিয়ে যায়। একবারও রথ থামেনি মাঝে। পুষ্পা পিছনে পিছনে যাচ্ছিল ও হাঁপাচ্ছিল। তখনই রথ দাঁড়ায়। সামনে একটা ছোট্ট দোকান ছিল। ভেলপুরি আর চা পাওয়া যাচ্ছিল। এই পুষ্পা, এদিকে আয়। পুষ্পার চোখে আশা ফুটে ওঠে। হয়তো বোনের ওর উপর দয়া হয়েছে, হয়তো বোন কিছু খাওয়াবে। পুষ্পা টলমলে পায় রথের কাছে আসে। হ্যাঁ করিশ্মা, যা 3টে ভেলপুরি নিয়ে আয়। পুষ্পা যায়, 3টে ভেলপুরি নিয়ে আসে। করিশ্মা নিজের হাতে 2টো ভেলপুরি নিয়ে নেয়। তৃতীয় ভেলপুরি পুষ্পার হাতে ছিল। পুষ্পা ওটা দেখছিল ক্ষুধার্ত চোখে। কি দেখছিস? এটা তোর জন্য নয়, যা রথের চালককে গিয়ে দিয়ে আয়। পুষ্পা চুপচাপ চলে যায়। রথের চালককে ভেলপুরি দিয়ে আসে। পুষ্পা চুপচাপ কিনারায় বসে পড়ে। নিজের বোন, রক্তের সম্পর্ক, কিন্তু মনের দিক থেকে পাথর। ও এটা দেখতে পাচ্ছে না যে ওর দিদি 7 ক্রোশ পথ একা হেঁটে এসছে। না কোনো খাবার, না খাবার জল। তখনই করিশ্মা আবার ডাক দেয়, এই পুষ্পা, এদিকে আয়। পুষ্পা উঠে দাঁড়ায়। ওর চোখে আবার আশা ছিল। হয়তো আমাকে ভেলপুরি দিতে ভুলে গিয়েছিল। পুষ্পা রথের কাছে আসে। দেখে করিশ্মা 2টো ভেলপুরি খেয়ে নিয়েছে। ওহ, ভেলপুরিটা যা বানিয়েছিল না। পুষ্পা দাঁড়িয়ে দেখতে থাকে। খিদে এত জোরে পেয়েছিল, তাড়াতাড়ি খাওয়ার চক্করে আমি অনেক নিচে ফেলে দিয়েছি। পুষ্পা নিচে তাকিয়ে দেখে রথের নিচে অনেক ভেলপুরি পড়েছিল। চারিপাশ নোংরা হয়েছিল। এটা রানীর শাহী রথ। এগুলো সব তোল আর এই কাগজের প্যাকেটের মধ্যে ভরে দে। পুষ্পা ঝোঁকে একটা একটা করে কাগজ তোলে আর থলিতে ভরতে থাকে। তোর খুব খিদে পেয়েছে না? পুষ্পার চোখে আশা ফুটে ওঠে। হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খাইনি। তাহলে একটা কাজ কর, ওই ভেলপুরিগুলো তুই খেয়ে নে। করিশ্মা হতবাক হয়ে যায়। নোংরা ভেলপুরি ওকে খেতে বলছে। করিশ্মা নিজে 2টো ভেলপুরি খেলো, রথ চালককেও খাওয়ালো, কিন্তু নিজের মায়ের পেটের বোনকে
মেঝেতে পড়ে থাকা নোংরা ভেলপুরি খেতে বলছে। পুষ্পার চোখে জল চলে আসে। কতটা নির্দয়ী হতে পারে একটা মানুষ। রক্তের সম্পর্ক, একই মায়ের পেটে জন্ম, তারপরেও পুষ্পা থলিটা হাতে নেয়। কি করবে, খিদেতে পেট জ্বলছিল। ও ওই নোংরা ভেলপুরিগুলো খায় চোখের জলের সাথে। আর অবশেষে ওরা মেলায় পৌঁছে যায়। পুষ্পা, গাজরের হালুয়া তৈরি কর। পুষ্পা ক্ষুধার্ত ছিল, ক্লান্ত ছিল, কিন্তু তাও কাজ শুরু করে। ধীরে ধীরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। তখনই এক মহিলা গ্রাহক আসে। আরে বাহ, গাজরের হালুয়া! একটা জায়গায় দাও তো দেখি। এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, আমি ঘুরে আসছি। করিশ্মা মেলা ঘুরে চলে আসে। পুষ্পা, সুগন্ধ তো দারুণ বেরিয়েছে, যেরকমটা তুই বাড়িতে বানাতিস। এখন তুই বিক্রি কর ওগুলো, আমি পিছনে বসে আছি। তখনই সেখানে এক গ্রাহক আসে। আরে, এ তো দারুণ গন্ধ বেরোচ্ছে। আমাকে আমাকে একটা জায়গায় দাও তো দেখি। পুষ্পা হালুয়া দেয়। গ্রাহক সেটা খায় আর খেতেই থাকে। বাহ 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 বাহ। আচ্ছা বলো তো, এই হালুয়া আপনি বানিয়েছেন নাকি? হ্যাঁ, আমি বানিয়েছি। দিব্যি খেয়ে বলছি, মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা 20 বছর আগে আমায় ছেড়ে চলে গেল। আপনার বানানো এই হালুয়ার স্বাদ একদম সেই রকম ছিল। আচ্ছা, এটা এটা কি তোমার দোকান নাকি? না, এটা আমার বোনের দোকান। ওই যে আমার বোন কারিশ্মা। গ্রাহক একবার কারিশ্মার দিকে তাকায়, তারপর পুষ্পার দিকে তাকায়। গ্রাহক নিজের পকেট থেকে 10 স্বর্ণ মুদ্রা বের করে আর পুষ্পাকে দিয়ে দেয়। আরে, এগুলো কি? এটা এটা আপনার প্রাপ্য, ঠিক আছে? নিজের কাছে রেখো এটা। আচ্ছা, এবার আমি আসি। গ্রাহক চলে যায়। করিশ্মা সব দেখছিল বসে বসে। 10টা স্বর্ণ মুদ্রা পুষ্পার হাতে। দোকান ওর, নাম ওর, কিন্তু পুরস্কার পুষ্পার হাতে। করিশ্মা রেগে যায়, হিংসায় জ্বলে পড়ে ওঠে। আরে, কি দরকার ছিল এটা বলার যে তুই আমার বোন? এখন থেকে আর কাউকে বলবি না যে তুই আমার বোন। কেউ জিজ্ঞেস করলে বলবি তুই একটা কাজের লোক, বুঝলি? যা, এখন গিয়ে বাসন ধো। পুষ্পা বাসন মাজতে যায়। ওর চোখ থেকে জল পড়ছিল অনবরত। একই মায়ের পেটে জন্ম নেওয়া 2 বোন একসাথে খেলে বড় হয়েছে, আর আজ সে কাজের লোক হয়ে গেল। সম্পর্ক কত অদ্ভুত হয়, অর্থ আসলেই আপন পর হয়ে যায়। করিশ্মা আঁচল গোজে আর হালুয়া বেচতে শুরু করে। দেখতে দেখতে ভিড় জড়ো হয় আর হালুয়া অর্ধেকের বেশি বিক্রি হয়ে যায়। কিন্তু করিশ্মার অবস্থা খারাপ হয়ে যায়। অর্ধেকের বেশি হালুয়া বিক্রি করে ফেলেছি, এখনো পর্যন্ত একটাও বড়লোক গ্রাহক এলো না যে স্বর্ণ মুদ্রা দেবে আমায়। ওর পুষ্পার হাতে থাকা 10টা স্বর্ণ মুদ্রার কথা মনে পড়ে। আরো হিংসায় জ্বলে পুড়ে ওঠেও। এ তো খুব পরিশ্রমের কাজ, বেকার আমি এত খাটনি করছি। কপাল করে ওই একটাই বড়লোক গ্রাহক এসেছিল। এখন একটা কাজ করি, গিয়ে আবার পিছনেই বসে পড়ি। তখনই একটা ছোট মেয়ে আসে। এটা আপনি বানিয়েছেন? হ্যাঁ। সব আপনি সাজিয়েছেন? হ্যাঁ। করিশ্মা ভাবে কোনো বড়লোক ঘরের মেয়ে, নিশ্চয়ই এবার সোনার মুদ্রা পাবে। তাহলে তো আপনি কাজের লোক, তাই না? মালকিন কোথায় আছে? করিশ্মা রেগে লাল হয়ে যায়। ও বাচ্চাটাকে একটা থাপ্পড় মারে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে চলে যায়। হে ভগবান, এখন না ওর মাকে নিয়ে আসে। করিশ্মা পিছন দিকে দৌড় মারে। পুষ্পা, তুই দোকানের সামনে গিয়ে হালুয়া বিক্রি কর, আমি একটু ঘুরে আসছি। ঠিক আছে। পুষ্পা পিছনে চলে যায় আর পিছনে পড়ে থাকে ওর সোনার মুদ্রা ভর্তি থলি। করিশ্মা পালিয়ে যায়। সামনে ওই মেয়েটা তার মাকে নিয়ে চলে আসছে। বল সোনা, তোকে কে মেরেছে? এই দোকানে বউটা মেরেছে। ওর মা ঘুরে দেখে পুষ্পা দাঁড়িয়ে ছিল। তুমি মেরেছো আমার মেয়েকে? না না, আমি মারিনি, আমি তো পিছনে বাসন ধুচ্ছিলাম। মিথ্যে বলো না। তখনই আগেরবার আসা সেই মহিলা এলো। আমি যখন আগেরবার এসেছিলাম তখন তুমি বলেছিলে হালুয়া তৈরি হয়নি, তুমিই বিক্রি করছিলে। তখন আমার মেয়েকে একা পেয়ে তুমি আমার মেয়েকে চড় মেরেছো। দেখতে দেখতে চারপাশে ভিড় জড়ো হয়। ওই মহিলা পুষ্পাকে গুনে গুনে 20টা থাপ্পড় মারে। পুষ্পা কিছু বলতে পারে না, শুধু দাঁড়িয়ে থাকে।
মাথা নিচু করে চোখ থেকে জল পড়ছিল। ভুল কারিশমার আর তার শাস্তি ও পেতে থাকে। সবাই চলে যায়। অনেক হয়েছে, 10 স্বর্ণমুদ্রায় ছোট মোটো দোকান তো একটা হয়েই যাবে। এখন অন্য রাজ্যে গিয়ে আমার মেয়ের সাথে নতুন করে শুরু করব সব। ওর চোখে আশার আলো ফুটে ওঠে। শুধু 10 স্বর্ণমুদ্রা, এইটুকুই তো দরকার নতুন জীবন শুরু করার জন্য। ও ওঠে, দোকানের পিছনে যায়। স্বর্ণমুদ্রার থলি ওখান থেকে গায়েব হয়ে গেছিল। পুষ্পার বুক ধরফর করে ওঠে। ও বুঝে যায় করিশ্মা, যার জন্য 7 ক্রোশ পথ হেঁটেছিল, যার জন্য এঁটো ভেলপুরি খেয়েছিল, যার জন্য 20টা থাপ্পড়ও খেলো, সেই ওর শেষ ভরসাটাও নিয়ে পালালো। পুষ্পা কিচ্ছু করতে পারে না, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। না অর্থ, না কোনো আশা, না কোনো সম্মান, না আপন কেউ। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। এখনো অর্ধেক হালুয়া পড়েছিল। করিশ্মা ফিরে আসে কিছুক্ষণ বাদে, যেন কিছু হয়নি। তখনই রানী করিশ্মার দোকানে আসে। বাহ বাহ, গাজরের হালুয়া, গন্ধ তো দারুণ বেরিয়েছে। হ্যাঁ রানীমা, বিশেষ জিনিস দিয়ে বানিয়েছি আমি। ভালো লাগছে বেশ। আচ্ছা শোনো, আমার বান্ধবীও একটা দোকান দিয়েছে জিলিপির, আমি ওখান থেকে ঘুরে আসছি। ঠিক আছে রানীমা, আমার জন্য একটা জায়গায় হালুয়া বাঁচিয়ে রেখো। হ্যাঁ রানীমা, অবশ্যই। রানী চলে যান। করিশ্মার চোখে চমক চলে আসে। রানী আজকে ওর দোকানে স্বয়ং। ওর তো কপাল খুলে গেল। তখনই ওই গ্রাহক আবার ফিরে আসে, যে পুষ্পাকে 10টা স্বর্ণমুদ্রা দিয়ে গিয়েছিল। আরে, এই তো আবার এসেছে, এখন আবার স্বর্ণমুদ্রা পাবো আমি। আমাকে 1 কিলো হালুয়া দাও, বাড়ি নিয়ে যাব। ক্ষমা করবেন, আমি আপনাকে এই হালুয়াটা দিতে পারবো না। কেন? আসলে আমার বোন ভেবেছিল যে এই 1 কিলো হালুয়া আমরা আমাদের বাড়ি নিয়ে যাব, কিন্তু এই হালুয়াটা খেয়ে যখন আপনার নিজের মায়ের কথা মনে পড়েছে, তখন এটার উপর আপনার অধিকার। গ্রাহক হালুয়া নেয় আর 1 কিলো হালুয়া অনুযায়ী অর্থ দিয়ে চলে যায়। ধ্যাৎ, এ তো কোনো স্বর্ণমুদ্রাও দিল না, ভেবেছিলাম আমাকেও দেবে। করিশ্মা মুখ বিকৃত করে। করিশ্মা, সেসব তো ঠিক আছে, রানীমাকেও তো হালুয়া খাওয়াতে হবে, কিন্তু রানীমা বলেছিলেন ওনার জন্য হালুয়া সরিয়ে রাখতে। এখন রানীমাকে কি খাওয়াবো? হ্যাঁ, আচ্ছা শোন, এইটো হালুয়াগুলো বেঁচে আছে না, সেগুলো থালা থেকে নিয়ে এক জায়গায় জড়ো কর, ওটাই রানীকে খাইয়ে দেবো। করিশ্মা, এসব কি বলছিস? চুপ কর, যেটা বললাম সেটাই কর। আমি রানীকে আটকে রাখছি, আমার ফিরে না আসা পর্যন্ত সব এঁটো হালুয়াগুলো এক জায়গায় কর, গরম করে তৈরি কর। ঠিক আছে। পুষ্পা পিছনে যায় আর সব এঁটো হালুয়া থেকে একটু একটু করে একত্রিত করে। এইভাবে 1 থালা হালুয়া প্রস্তুত করা হয়। এই নিন রানীমা, হালুয়া তৈরি আছে। রানীমা হাতে থালাটা নেয়, হালুয়া খেতেই যাচ্ছিল। এমন সময় ওখানে এক সৈনিক আসে। দাঁড়ান মহারানী, এই হালুয়াটা খাবেন না, দাঁড়ান দাঁড়ান। কেন, কি হয়েছে? আসলে মহারানী, এই যে হালুয়াটা রয়েছে, এটা এঁটো থালা থেকে জড়ো করা। কি? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। আসলে আমি আপনার চাকরটিকে হালুয়া জড়ো করতে দেখতে পেয়েছিলাম। আমি ওই সময় দোকানের পেছনের দিকটায় ছিলাম। করিশ্মা বুঝে গিয়েছিল যে এবার ও ফাঁসতে চলেছে। রানী হালুয়ার থালা ছুঁড়ে ফেলে দেয়। তোমার এত বড় স্পর্ধা! রানী পুষ্পার দিকে তাকায়। এসব তুমি করেছো? রানীমা, সব সময় নিজের চোখে দেখাই সত্যি হয় না, সব ঘটনার পিছনে অন্য রহস্য থাকে। করিশ্মা কেঁপে ওঠে। ও ভাবে, পুষ্পা যদি সত্যি কথা বলে দেয়, হে ভগবান, এ যদি সব বলে দেয়, তাহলে আমার গর্দান তো নিশ্চয়ই যাবে। এই, তোর এত সাহস! এত ভুল করেছিস, তার উপর রানীমার সাথে তর্ক করছিস। করিশ্মা একটা ছুরি দিয়ে পুষ্পার জিভ কেটে দেয়। পুষ্পার গলা থেকে আওয়াজ বেরোয় না, চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। এখনো আর কিচ্ছু বলতে পারবে না। করিশ্মা ওর আওয়াজ কেড়ে নিয়েছিল, সব কেড়ে নিয়েছিল ওর। এটা তুমি কি করলে করিশ্মা? যদিও বা ভুল করেছিল, তার জন্য এত বড় শাস্তি? করিশ্মা তৎক্ষণাৎ রানীর সামনে নাটক শুরু করে। রানীমা, আপনি আমার কাছে ঈশ্বরের সমান, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার দোকানে আপনাকে এঁটো হালুয়া খেতে দেওয়া হয়েছে। এটা তো কিছুই না, আমার তো এত খারাপ লাগছে, মনে হচ্ছে আপনার সামনে আমার আর এই কাজের লোকটা প্রাণ নিয়ে নি আমি এক্ষুনি। না না, ছাড়ো।
করিশ্মা পুষ্পাকে ওখান থেকে অপমান করে বের করে দেয়। পুষ্পা এখন সারা জীবনের জন্য বোবা হয়ে গিয়েছিল। এত কষ্ট জীবনে, এত কিছু বলার আছে, কিন্তু এখন আর কিচ্ছু বলতে পারবে না। ও কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে যায়। একদম একা, ভেঙে পড়েছিল ও। পুষ্পার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। সকাল থেকে ক্লান্ত, তার উপর ক্ষুধার্ত, আর তার উপর এই রক্ত। ও কমজোর হয়ে গিয়েছিল ভীষণ। পা টলমল করছিল, চোখে অন্ধকার দেখছিল, আর অবশেষে ও একটা মন্দিরের সামনে এসে লুটিয়ে পড়ে। অসার, এটাই কি ওর পরিণতি ছিল? ভগবান দেখো, এটাও দেখো, তুমি সব দেখেছো, কিচ্ছু করলে না। এত কষ্ট দিলে, এত অপমান দিলে, এত যন্ত্রণা দিলে, আর সহ্য হচ্ছে না আমার। আমাকে তুলে নাও, শুধু নিয়ে নাও নিজের কাছে। ধীরে ধীরে ওর চোখ বন্ধ হয়ে যায়। ও গভীর ঘুমের কোলে ঢলে পড়ে। এমন ঘুম যেখান থেকে মানুষ আর কখনো জাগে না। ভগবান দেখেছেন, সব সময় দেখেছেন। যখন ওর 7 বছরের মেয়ে ওর মৃতদেহর সামনে বসে রয়েছে, তখনও দেখেছেন। যখন ওর অপমান হয়েছে, তখনও দেখেছেন। যখন করিশ্মা ওকে ফাঁসিয়েছিল, তখনও দেখেছেন। যখন ওর জিভ কেটে নেওয়া হয়, তখনও দেখেছেন। আর আজ যখন ওনার দরবারে ও মাথা ঠুকছিল, তখনও দেখেছেন, কিন্তু কিচ্ছু করলেন না। এটাই কি ন্যায় ছিল? এটাই ভগবানের করা ন্যায়? একটা নিরীহ মানুষ সবকিছু সহ্য করেছে মুখ বুঝে, কখনো কারোর খারাপ চাইনি। যে একবার জীবনে শুধু খুশি হতে চেয়েছিল, সে কি পেল? কষ্ট, অপমান, আর অবশেষে ঈশ্বরের চৌকাঠে মৃত্যু। হয়তো ভগবানও নিরীহদের জন্য হয় না, হয়তো উনিও শক্তিশালী লোকেদের পাশেই থাকেন, অথবা হয়তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। কারণ ঈশ্বরের দরবারে সবাই সমান। তিনি দেরি করেন কিন্তু ফেরান না। পুষ্পা ধীরে ধীরে তার চোখ খোলে। ও উঠে বসে। সামনে হলুদ বস্ত্র পরিহিত একটা যুবক বসেছিল, যে পুষ্পার দিকে হাসি মুখে দেখছিল। কি হয়েছে? আমাকে দেখে হাসছেন কেন? ঠিক আছে, আপনিও ঠাট্টা করুন আমাকে নিয়ে। একটা জিভ কেটে নেওয়া হয়েছে আমার, মুখ থেকে অনবরত রক্ত পড়ছে, আর আপনি সেই দেখে হাসছেন। তখনই পুষ্পার মনে পড়ে, হ্যাঁ, আমি কথা বলতে পারছি, আমার জিভ তো। ও হাত দিয়ে মুখ চেপে ধরে। কোনো রক্ত ছিল না, ওর জিভ ঠিক হয়ে গেছিল। হ্যাঁ, এটা কি করে সম্ভব? ইতিমধ্যেই ওই যুবক হাসতে থাকে, আর হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়। ফেলে রেখে যায় শুধু একটা মোতির মালা। আর তখনই ওর নজর যায় মন্দিরের বিগ্রহের ওপর। একই মুখ, একই হাসি, আর একই বস্ত্র পরিহিত। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। ওটা কোনো সাধারণ যুবক ছিল না, উনি তো স্বয়ং নারায়ণ ছিলেন। পুষ্পা হাত জোর করে প্রণাম করে। ওর চোখ থেকে জল বেরোচ্ছিল, কিন্তু এটা কষ্টের নয়, আনন্দের অশ্রু। হয়তো ঈশ্বর ওকে আবার প্রাণ দান করেছিল, আর আশীর্বাদও। এই মালা দিয়ে গেছেন। ও মালাটা তোলে আর বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু ও এখন আর আগের পুষ্পা নয়। এখন ওর মাথার ওপর ঈশ্বরের আশীর্বাদের হাত। ও বাড়ি পৌঁছায়। সেখানে ওর মেয়ে বসেছিল, আর হাঁস এদিক ওদিক পায়চারি করছিল। এটা কি হলো তোর? দাঁড়া। হাঁস দাঁড়ায় না, ও এদিক ওদিক ছুটছিল। পুষ্পা ওই মালাটা ওর গলায় পরিয়ে দেয়। এরপর যেটা হয় সেটা দেখে পুষ্পা হতবাক হয়ে যায়। হাঁস যেখানে যেখানে হাঁটছিল, সেখানে সেখানে সোনা পড়ছিল। সোনা, চকচকে সোনা, একেবারে আসল। এক পা বাড়ালেই সোনা, দ্বিতীয় পা বাড়ালেও সোনা। পুষ্পার পা আটকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এত সোনা, এত সোনা ও জীবনে কখনো দেখেনি। ও মেঝেতে বসে পড়ে। ওর হাত কাঁপছিল, ওর চোখ দিয়ে জল পড়ছিল। এখন ওর জীবন বদলাতে চলেছে। ভগবান দেরি করেছেন, কিন্তু ওকে ফেরাননি। আর দেখতে দেখতে সব বদলে যায়। পুষ্পা নতুন বাড়ি তৈরি করে ফেলে, প্রচুর ধনসম্পদ, যে জীবন ও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সেই স্বপ্ন সত্যি হয়েছিল। অন্যদিকে করিশ্মা চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, ও সাহায্য চাইতে এলো না তো? রাস্তায় মরে যায়নি তো? করিশ্মা একজন কর্মচারীকে পাঠায় পুষ্পার অবস্থা দেখে আসার জন্য। এসে সব দেখার পর ওর চোখ কপালে উঠে যায়। মালকিন, মালকিন, মালকিন,
কি হয়েছে বলো? ওই 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 পুষ্পা, ও তো মহল তৈরি করে নিয়েছে মালকিন। কি কি সব বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ মালকিন, বিশাল বড় মহল, চাকর বাকর সব রয়েছে। আর আর ওর ওর জিপটাও ঠিক হয়ে গেছে মালকিন। করিশ্মার চেহারার রং বদলে যায়। এইসব এইসব কি করে হলো? সেই পুষ্পা যে কাল ওর পায়ে পড়ে কাঁদছিল, সেই পুষ্পা যার জিভ ও কেটে দিয়েছিল, সেই পুষ্পা আজ আকাশে বসে রয়েছে। করিশ্মার মনের মধ্যে লোভ চিকচিক করছিল যে হঠাৎ করে ও এত বড় লোক কি করে হয়ে গেল। এইসব তো কি জানতেই হবে। অন্যদিকে হাঁস বলে, পুষ্পা, সাবধানে থেকো, তোমার ছোট বোন আসতে চলেছে। করিশ্মা এখানে? হ্যাঁ, ও জিজ্ঞাসা করবে যে তুমি এসব কি করে করলে। তাহলে আমি কি বলবো? ওকে বলো যে এক তান্ত্রিক মন্ত্রপুত জল দিয়েছে ওই মন্দিরের কাছে, ওর কারণেই এসব হয়েছে। ওকে আসল কথাটা বলো না, ও তোমার ভালো চায় না। এরপর করিশ্মা চলে আসে। সেই করিশ্মা যে পুষ্পার জিভ কেটে নিয়েছিল, আজ সে ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। আরে দিদি যে, কেমন আছো দিদি? আমার ভালো দিদি। আমি ঠিক আছি, তুই কেমন আছিস করিশ্মা? আর এখানে এলি যে? কি আর বলবো দিদি, আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে? বিক্রমের তো কাজই চলে গেছে। ও রাজমহলে যে কাজটা করছিল সেটা চলে গেছে। কোনো কাজ নেই আর, ঘরে খাবার একটা দানা পর্যন্ত নেই দিদি। কেউ জিজ্ঞাসা করতেও আসে না, তাই ভাবলাম তোর কাছেই আসি। এটা তো খুব খারাপ হয়েছে। দাঁড়া, আমি তোকে কিছু সোনা দিচ্ছি। না না, সোনা দিতে হবে না আমায়। তাহলে আমাকে বল, তুই এত বড় লোক কি করে হয়ে গেলি? কাল পর্যন্ত তো তোর কাছে কিছুই ছিল না, আজই এত বড় প্রাসাদ, এত চাকর বাকর, এত সোনা কোথা থেকে এলো? পুষ্পার হাসির বলা কথা মনে পড়ে। করিশ্মা, সেই দিন যখন তুই আমার জিভ কেটে নিয়েছিলি, আমি তারপর বাড়ি ফিরছিলাম, রাস্তায় কৃষ্ণ ভগবানের একটা মন্দির দেখতে পাই। মন্দির? হ্যাঁ, ওখানে একটা সাধু বাবাকে পাই। উনি আমাকে মন্ত্রপুত একটা জল দেয়, সেই জলের দৌলতেই এসব হয়েছে। মন্ত্রপুত জল? ওই জলটা আমাকে দিয়ে দে দিদি। ইস, যদি দিতে পারতাম, কিন্তু ওই জল তো এখন আর নেই, পুরো শেষ হয়ে গেছে রে। শেষ? পুরো শেষ? হ্যাঁ। ওই সাধু বাবা কি এখনো ওখানে আছেন? জানি না, হয়তো দেখা হয়ে যাবে। করিশ্মার চোখ চকচক করে ওঠে। ওকে সাধু বাবাকে খুঁজতেই হবে, ওকে বড় লোক হতে হবে। যতটা বড় লোক পুষ্পা হয়েছে তার চেয়েও বেশি। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আসছি। করিশ্মা সোনা না নিয়ে চলে আসে, কারণ ওর সোনা চাই না, ও চায় সব রহস্য জানতে। করিশ্মা নিজেকে সেই রকম ভাবে প্রস্তুত করে যেরকমটা সেদিন পুষ্পার অবস্থা ছিল। টলমল পায়ে ও গিয়ে পৌঁছয় সেই মন্দিরের কাছে। ওখানে এক সাধু বাবা বসেছিলেন। কি হয়েছে মা? তোমায় দেখে মনে হচ্ছে যে তুমি বড়ই কষ্টে আছো। হ্যাঁ বাবা, খুব কষ্ট, খুব দুঃখ, সাহায্যের কেউ নেই। ঠিক আছে মা, এই জলটা নিয়ে যাও। সাধু বাবা একটা ছোট শিশি দেন। নাও, এটা ছিটিয়ে মন থেকে তুমি যা চাইবে সেটাই পাবে। ধন্যবাদ বাবা। করিশ্মা জল নিয়ে চলে যায়, কিন্তু ও নিজের বাড়ি যায় না। প্রথমে ও পুষ্পার বাড়ি যায়। ওর মনে লোভ ছিল না, ছিল হিংসে আর ঘৃণা। ও বড় লোক হতে চায় না, ও চায় পুষ্পাকে নিচে নামিয়ে আনতে। করিশ্মা পুষ্পার বাড়ি পৌঁছয়। বাইরে ও হাঁসকে দেখতে পায়। তুমি দাঁড়াও। কি হয়েছে? শোনো মন দিয়ে, আমি জানি তুমি পুষ্পার ভালো চাও না। আমি বিক্রমের সাথে বিয়ের পরিবর্তে তোমার থেকে দুবার আমার কথা শোনার প্রতিশ্রুতি নিয়েছিলাম, তাই না? একবার তো তুমি পূরণ করেছ, এবার আমি তোমার থেকে শেষবারের মতো একটা জিনিস চাই। কি? তুমি নিজের যা ভালো হয় সেটাই করো, কিন্তু এই জল দিয়ে পুষ্পার কোনো রকম ক্ষতি করো না। করিশ্মার মনে একটা শয়তানি বুদ্ধি আসে। আমি কেন শুনবো এর কথা? সবার আগে একে পথ দিয়ে সরাতে হবে। ও
ও ভাবে যদি জল ছিটিয়ে দেওয়ার পর হাঁস মরে যায় তো। আচ্ছা, তোমার জল চাই? ও হাঁসের গায়ে সেই জলটা ছিটিয়ে দেয়। মর মর তুই। হাঁস মাটিতে পড়ে যায় আর মারা যায়। মরে গেছে। তারপর পুষ্পার মহলের দিকে তাকিয়ে বলে, এবার তোর পালা পুষ্পা। তোর এই প্রাসাদ ভেঙে পড়ুক, ধ্বংস হয়ে যাক, সব সোনা জ্বলে যাক। তারপর জল যেই প্রাসাদে ছিটিয়ে দেয়, প্রাসাদ ভাঙতে শুরু করে, সোনা অদৃশ্য হতে থাকে। এবার দেখ পুষ্পা, কেমন লাগলো? আবার তুই ভিখারি হলি। করিশ্মা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। পুষ্পা ওর মেয়ের সাথে যখন ফিরে আসে তখন দেখে সব ভেঙে গেছে। না না, এটা কি হলো? মহল ভেঙে পড়ে গেছে, সোনা অদৃশ্য হয়ে গেছে। মহলের চাকর বাকরও কেউ নেই, আর মাটিতে হাঁস পড়ে রয়েছে মৃত অবস্থায়। হাঁস, তুমি আমাদের ছেড়ে কি করে যেতে পারলে? পুষ্পা আর পুষ্পার মেয়ে ওখানে বসে কাঁদছিল। ওদের আনন্দের দিন শেষ। অন্যদিকে করিশ্মা মন্ত্রপুত জলের সাহায্যে নিজের বাড়ি প্রাসাদে পরিবর্তিত করে দিয়েছে। চারিদিকে সোনা আর সোনা। এখন আমি হব রানী। কাল শুধু অন্য রাজ্য থেকে বিক্রম একবার ফিরে আসুক, আমরা সব সেনা কিনে ফেলবো। এখানে শুধু আমাদের রাজত্ব চলবে। আমি হব রানী। হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরের দিন করিশ্মা ওঠে। মহল তখন ভগ্নপ্রায় অবস্থায়। বিক্রম ফিরে আসে। রাজা ওকে কাজ থেকে বের করে দিয়েছিল। ওরা দুজন পথের ভিখারি হয়ে যায়। বাবা বলেছিলেন, নিষ্পাপ মন নিয়ে যা চাইবে তাই পাবে, কিন্তু করিশ্মা নিষ্পাপ মনে কিচ্ছু চায়নি। লোভে পড়ে চেয়েছিল, মানুষের ক্ষতি চেয়েছিল, আর যে মানুষের ক্ষতি করতে চায় তার নিজের সাথেই খারাপ হয়। পুষ্পা আর ওর মেয়ে ভারাক্রান্ত মনে গর্ত খোঁড়ে, হাঁসকে তার মধ্যে রাখে। মাটি দিতেই যাচ্ছিল, সেই সময় কিছু চমৎকার ঘটে। হাঁস রাজায় পরিবর্তিত হয়ে যায়। কি, তুমি রাজা হয়ে গেলে কি করে? পুষ্পা, আমি পার্শ্ববর্তী রাজ্যের রাজা। আমাদের রানী আমাদের মন্ত্রী মশাইকে ভালোবেসে ফেলেছিল। ও একজন তান্ত্রিকের সাহায্যে আমাকে হাঁসে বদলে ফেললো, আর নিজের একমাত্র মেয়েকে একটি ফলে। মানে আমার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। আমার রানী আমাকে হাঁসে বদলে ফেলার পর আমাকে বন্দি করার চেষ্টা করেছিল, কিন্তু আমি পালিয়ে এলাম আর সোজা সাধু বাবার কাছে চলে গেলাম। সাধু বাবা আমাকে বলল যে আমার মুক্ত হওয়ার একটি মাত্র উপায় আছে, নীল পাহাড়ের ঝর্ণার জল। যদি কেউ সেই জল আমার উপর এই উদ্দেশ্যে ফেলে যে আমি মরে যাব, তখনই আমি মুক্ত হব। কিন্তু একজন হাঁসকে কেই বা মারতে চাইবে, এই জন্য বন্দী ছিলাম। আর মেয়ের মুক্তির উপায় ছিল, যখন কোনো অবিবাহিত মহিলা ওই ফলটা খাবে আর গর্ভবতী হয়ে যাবে, তখনই আমার মেয়ে মুক্ত হবে। পুষ্পা, পুষ্পা, তুমি এত কষ্ট সহ্য করে আমাকে মুক্ত করলে। আজ থেকে তুমি আমার রানী। আমি তোমাকে আমার রাজ্যতে নিয়ে যেতে চাই। তখনই সাধু বাবা ওখানে প্রকট হন। রাজা, এত সময় ধরে আমি আপনার রাজ্য সামলেছি আর ওই অপরাধীদের কারাগারে বন্দি করে দিয়েছি। এবার আপনি ফিরুন, আপনার রাজ্য আপনার জন্য অপেক্ষা করছে। আশীর্বাদ আশীর্বাদ করি। পুষ্পা আর ওর মেয়ে রাজার সাথে পাশের রাজ্যে যায়। পুষ্পা রানী হয়ে যায় আর ওর মেয়ে রাজকুমারী। সেই কালো মেয়েটা যাকে এক সময় সবাই টিটকিরি করত, আজ সে সোনার মহলে থাকে। করিশ্মা আর বিক্রম এখন পথের ভিখারি হয়ে গিয়েছিল। জলের অভিশাপে মহারাজ বিক্রমকে বের করে দিয়েছিল। এই ঘটনার পর বিক্রম করিশ্মাকে ছেড়ে দেয় আর একটা কৃষকের মেয়ের সাথে আবার বিয়ে করে। করিশ্মা পাগল হয়ে যায় আর ওই মন্দিরের বাইরেই ভিক্ষা করে খেতে থাকে। এটাই ওর জীবনের পরিণতি ছিল। ও সব ভুলে গিয়েছিল, নিজের সৌন্দর্যকে, নিজের অহংকারকে, এমনকি নিজেকেও। তার রূপ সৌন্দর্য কোনোটাই কাজে আসে না। কথায় আছে না,
সততার জয় সবসময় হয়। কে কিরকম রূপ আর রং নিয়ে জন্মাচ্ছে তাতে সেই মানুষটার কি দোষ? আসল সৌন্দর্য চেহারা দিয়ে হয় না, আসল সৌন্দর্য মানুষের আত্মা দিয়ে হয়, মন দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়। আর এই সৌন্দর্যই একদিন আপনাকে ঝুপড়ি থেকে মহলে পৌঁছে দিতে পারে। খারাপ মানুষ যতই শক্তিশালী হোক না কেন, অবশেষে তাকে হারতেই হয়। আর ভালো মানুষ যতই কমজোর হোক না কেন, জিত